আজকে জ্যোতিষীয় চর্চায় আলোচনা করব কেতুদেবকে নিয়ে। কেতুদেব এই যে 11ই নভেম্বর নক্ষত্র পরিবর্তন করছে, হস্তা নক্ষত্র থেকে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে প্রবেশ। এই নক্ষত্রে অবস্থানগত কেতুর কী প্রভাব পড়বে কর্কট রাশির উপর। তো যাই হোক, আলোচনাটি শুরু করার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি সত্যিই ভালো লাগে আজকের অনুষ্ঠান তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আমার দর্শক বন্ধুদের কোনো রকম আমি বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থান ফল প্রকাশ করা হচ্ছে। এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় যে কারো কুষ্টি ধরে আলোচনা করে দিলাম। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে বর্তমানে যে গ্রহদের অবস্থান তৈরি হচ্ছে এরই উপরেই কিন্তু এটা আলোচনা। কেতুদেবের এই পরিবর্তন, এই নক্ষত্র পরিবর্তন আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। রাহু আর কেতু দুটি হচ্ছে ছায়াগ্রহ। রাহু বিপরীতে কেতু অবস্থান করে। রাহু হচ্ছে সব থেকে পাপক গ্রহ, আর রাহুর বিপরীতে অবস্থানগত কেতু হচ্ছে শুভ গ্রহ। রাহু হচ্ছে কি ভ্রম, মায়া, নতুন নতুন চিন্তাভাবনা, যোগাযোগ, অ্যাম্বিশন, লক্ষ্য, এগুলো কিন্তু রাহু দ্বারা তৈরি হয়। আর কেতু হচ্ছে সম্পূর্ণ আলাদা। কেতু সবসময় আধ্যাত্মিকের দিকে ঝুঁকে থাকে, বোঝানোর চেষ্টা করে যে এই জগতে ঈশ্বর ছাড়া কিছুই নাই, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকই হচ্ছে ঈশ্বর। যার জন্য কেতুকে মোক্ষের কারক হিসাবে বলা হয়। আর রাশির প্রথম নক্ষত্র কেতুকে দিয়েই তৈরি হয়। কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। জীবনে যা কিছু আকস্মিক ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িত থাকে। রাহুর বিপরীতে অবস্থান করে এবং রাহুকে ব্যালেন্স করার ক্ষমতা একমাত্র কেতুর মধ্যে থাকে। তো যার জন্মকুষ্ঠিতে রাহু খারাপ থাকে তখন রাহুকে ঠিক করতে গেলে আমরা কিন্তু কেতুকেই দেখি এবং তাকে ঠিক করার চেষ্টা করি। এবং কেতুকে ঠিক করতে গেলে আবার দেবগুরু বৃহস্পতিকে দেখতে হয়, দেবগুরু বৃহস্পতি ঠিক আছে নাকি। অর্থাৎ রাহুকে ঠিক করতে গেলে কেতুকে যেরকম দরকার সেরকম কেতুকে ঠিক করতে গেলে আবার দেবগুরু বৃহস্পতির দরকার। কারণ কারণ কি, যে কেতু হচ্ছে দেহ, কেতুর তো মাথা নাই, ধর আছে। কেতু হচ্ছে কি অনুভূতি শক্তি। যেমন কোনো একটা অন্ধ লোককে যদি একটা কোনো বস্তু দিয়ে দেওয়া যায় সে কিন্তু চট করে বলতে পারবে না যে এটা কী আছে। তো সেটা বস্তুটা সম্বন্ধে তাকে বোঝাতে হবে যেটা এরকম আকৃতি, এর নামেই এটা এরকম। যাই হোক, তো এই যে একটা জ্ঞান, এই জ্ঞানটা, এই যে শিক্ষাটা, এই জ্ঞানটা কোথা থেকে আসছে? এই জ্ঞানটার প্রয়োজন হচ্ছে দিবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক। যার জন্যই এই কেতুকে ঠিক করতে গেলে আবার দেবগুরু বৃহস্পতিকে দেখতে হয়। এবং এই কারণেই দেবগুরু বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের। আপনারা লক্ষ্য করবেন এই যুগে গা ভর্তি সোনা, বিশাল বড়লোক, বিশাল জমিদার, কোটি কোটি টাকার অর্থের মালিক, তারাও কিন্তু সাধু সন্ন্যাসীদের পায়ের মধ্যে লুটিয়ে পড়ে। সাধু সন্ন্যাসী হচ্ছে গুরুর শিষ্য, তাদের পায়ে লুটিয়ে পড়ে আশীর্বাদটুকু নেওয়ার জন্য। তো এই সাধু সন্তদের কেতুর সাথে তুলনা করা হয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতির শিষ্যই হচ্ছে সাধু সন্ত। সাধু সন্তদের যে জ্ঞানটা যে জ্ঞানটা লাভ করবে গুরুদেবের কাছ থেকে, গুরুর কাছ থেকে, যে ঈশ্বরের সাথে কিভাবে মিশতে হয়, পরমেশ্বর মধ্যে কিভাবে বিলীন হয়ে যেতে হয়, এটা তো জ্ঞান গুরুর মাধ্যমেই আসবে। কারণ গুরুই তো দিবে সেই জ্ঞান যে অন্ধকার থেকে কিভাবে আলোর পথে নিয়ে আসতে হয়। যার জন্য কেতু অন্ধকার, দেখতে পায় না, ধর আছে তো মাথা নেই। তো কেতুর হাতকে ধরে দেবগুরু বৃহস্পতি, গুরুর প্রয়োজন। যার জন্য কেতুকে ঠিক করতে গেলে আমরা দেবগুরু বৃহস্পতিকে আগে দেখি যে দেবগুরু বৃহস্পতি কোথায় আছে। এই কারণেই কেতুকে মোক্ষ লাভের কারক হিসাবে মানা হয়। এবং আধ্যাত্মিকের দিকে যথেষ্ট ঝুঁকি থাকে। জীবনের কী সারমর্ম, জীবনের কোথায় কী মূল্যটা কী, সব কিছু এই কেতু। এবার কেতু যে ঘরে অবস্থান করে তো সেই ঘরের তো ফল দিবে। এবার কেতু যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতির ফল দিবে, এবং কেতুর উপর যার যেই গ্রহের দৃষ্টি থাকবে সেই গ্রহকেও আবার কেতু প্রভাবিত করবে। কর্কট রাশির ক্ষেত্রে কেতু কোনো রকমভাবেই কারক গ্রহ না। এর আগে হস্তা নক্ষত্রে অবস্থান করছিল, সেটা হচ্ছে এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবেরই নক্ষত্র। হস্তা নক্ষত্রে অবস্থানগত কেতু এই কর্কট রাশিকে যথেষ্ট প্রভাবিত করছিল। কেতু হচ্ছে কি একটি ছায়াগ্রহ, ভ্রম তৈরি করা কিন্তু এর স্বভাব। তো রাশিকে যথেষ্ট প্রভাবিত করছিল। আর কর্কট রাশি হচ্ছে কি ভাবুক প্রকৃতির রাশি, ভাবনায় ডুবে থাকে। এরা একটু অ্যাডভান্স ভাবনা চিন্তা করে নেয়। তো এগুলো কর্কট রাশির ক্ষেত্রে। এবার এই কেতুর যে অবস্থান এই হস্তা নক্ষত্রে তৃতীয় ঘর, যেটা কমিউনিকেশনের ঘর, যোগাযোগের ঘর,
অর্থাৎ একটা অ্যাডভান্স জিনিস, চিন্তাধারা, যোগাযোগের ব্যাপারে এই কর্কট রাশিকে বিশেষভাবে প্রভাবিত করছিল। যারা সেলসের কাজে যুক্ত ছিল, মিডিয়ার কাজে যুক্ত ছিল, তাদের মধ্যে অ্যাডভান্স থিঙ্কিং জিনিসটা চলে আসছিল। এবার কেতুকে কিন্তু আবার বলা হয় কুজবদ মঙ্গল, মানে কুজবদ কেতু, অর্থাৎ মঙ্গলের সমান কিন্তু ফল দেয়। আর মঙ্গল হচ্ছে কি, মঙ্গল থেকে চঞ্চলতা, অধৈর্য, এই জিনিসগুলো দেখায়। তো কেতুর মধ্যেও কিন্তু সেই জিনিসটা থাকে, পুরুষার্থ, পরাক্রম যথেষ্ট করার ক্ষমতা থাকে। তো হস্তা নক্ষত্রে যখন এই কেতু ছিল, এবার কর্কট রাশিকে তো মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে, আর চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতেই কেতুর অবস্থান, অর্থাৎ মায়ের দিকেও যথেষ্ট প্রবলেম তৈরি করছিল, অসুস্থতা বৃদ্ধি করছিল। যাদের পায়ের ব্যথা, গিটে গিটে ব্যথা, এই সমস্ত যথেষ্ট বৃদ্ধি করে দিচ্ছিল কেতুর এই নক্ষত্রে অবস্থান। এবার কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য, কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘরের অধিপতি। এবং কেতু যে মুহূর্তে উত্তরা ফাল্গুনীতে অবস্থান করবে, সেই মুহূর্তে আবার কেতু যে এই কন্যা রাশিতে অবস্থান করছে, এই বুধ আবার ওই বৃশ্চিক রাশিতে আবার অবস্থান করছে নিজের জ্যেষ্ঠা নক্ষত্রে। এবং এই 16ই নভেম্বর আবার সূর্যও কিন্তু নিজের নিচ অবস্থা ত্যাগ করে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে, এবং সেই সময় কিন্তু সূর্য থাকবে হচ্ছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। এবং তার সাথে আবার 15ই নভেম্বর শনি আবার মার্গী হয়ে যাচ্ছে। তো এই যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তো বৃশ্চিক রাশিটা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর, অর্থাৎ কেতুর এই অবস্থান যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে কর্কট রাশি। এবং কেতুর উপর আবার জানুয়ারির 21 তারিখ থেকে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত আবার মঙ্গলের দৃষ্টি থাকবে। তো সেই সময় আবার পৃথক আলোচনা করব। এবার এই পঞ্চম ঘর, এই বৃশ্চিক রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে বুধ আর সূর্য দ্বারা তৈরি হচ্ছে। এবং এই বুধাদিত্য যোগের উপর শনিরও দৃষ্টি থাকবে, আবার রাহুরও দৃষ্টি থাকবে, কিন্তু সর্বোপরি দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি থাকবে। এবং এই নভেম্বর মাসের 28 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতেই অবস্থান করবে। উত্তরা ফাল্গুনীতে বর্তমানে প্রবেশ করবে এই কেতু, এবং আগে হস্তা নক্ষত্রে ছিল। তো দুটি নক্ষত্রের এই যে অবস্থানের ফলাফল সম্পূর্ণ রকম ভিন্ন হয়ে যাবে কর্কট রাশির ক্ষেত্রে। এবং অনেক কিছু এই সময় অনেক দিক থেকে কর্কট রাশি রিলিফ পেতে যাচ্ছে। কারণ উত্তরা ফাল্গুনীর নক্ষত্র হচ্ছে সূর্য, রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, দ্বিতীয় ঘর হচ্ছে ধনসম্পত্তির ঘর, আমাদের আত্মীয় স্বজনের ঘর, মুখের বাণীর ঘর। এবং এই ঘরের অধিপতি সূর্য আবার অবস্থান করছেন তার নিচ অবস্থা ত্যাগ করে বৃশ্চিক রাশিতে, পঞ্চম ঘর। পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর। আর কেতু অবস্থান করছে তৃতীয় ঘর কন্যা রাশিতে, আর কন্যা রাশির এই তৃতীয় ঘর থেকে যোগাযোগ জিনিসটা বেশি বুঝাচ্ছে, পুরুষার্থ, পরাক্রম এই জিনিসটা চলে আসছে, এবং নিজের মুখের বাণীর জিনিসটাও কিন্তু চলে আসছে। তো কর্মক্ষেত্রে যে পুরুষার্থ, পরাক্রম করার ক্ষমতা, সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং সর্বোপরি ভালো হচ্ছে যে মুখের বাণীর দ্বারাই কিন্তু অনেক অসম্ভব কাজ মানে সম্ভব হবে এই সময়। অর্থাৎ নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং সমাজে বড় বড় লোকেদের সাথে আবার উঠা বসা তৈরি হবে। কর্মক্ষেত্রে তাদের কাছ থেকে আবার সাহায্য পাওয়া যাবে, কিংবা বড় বড় মালের অর্ডারও পাওয়া যাবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ওকালতি হিসাবে কাজ করছেন, রাজনীতির সাথে যোগাযোগ মানে রাজনীতিতে রয়েছেন, যারা আবার কোনো রকম সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, এবং যারা শিক্ষার কাজে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, মোট কথা মুখের বাণী সংক্রান্ত কাজ যে সমস্ত হবে, সেই সমস্ত দিকে যথেষ্ট মানে ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে। তবে মুখের বাণীর উপর যথেষ্ট কিন্তু আবার খেয়ালও রাখতে হবে যে আপনার মুখের বাণীর দ্বারা যেন সামনের লোক যেন অসন্তুষ্ট না হয়। এই সময়কালে সমাজে মান সম্মান, আয় ইনকাম, সেভিংস জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। সূর্যের সাথে বুধের এই জুতিতে বুধাদিত্য যোগের উপর একাদশ ঘরে অবস্থানগত দেবগুরু বৃহস্পতি, যেটা হচ্ছে লাভের ঘর, যেই ঘরটা হচ্ছে আমাদের আয় ইনকামের ঘর, যেই ঘর থেকে আমরা আমাদের শখ, আনন্দ, ফুর্তি এগুলো দেখি পূরণ। তো এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে একদম এই পঞ্চম ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এবার বৃশ্চিক রাশিতে তো বুধ আর সূর্য অবস্থান করছে, তাদের মধ্যে আবার দৃষ্টি বিনিময় অর্থাৎ সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। আর বুধের রাশিতে অবস্থান করছে যেটা কন্যা রাশি, আবার বুধের এক অপর রাশি হচ্ছে মিথুন রাশি, যেটা হচ্ছে দ্বাদশ ঘর।
এবার দ্বাদশ ঘরটাকে আমরা কী হিসাবে দেখি? ব্যয় হিসাবে দেখি, বিদেশের ঘর হিসাবে দেখি, ইনভেস্টের ঘর হিসাবে দেখি, আধ্যাত্মিক হিসাবে দেখি, দান করা, চ্যারিটি এই ঘর থেকে দেখি, মোক্ষ লাভের ঘর এই ঘর থেকে দেখি। আর পঞ্চম ঘরটা হচ্ছে মা লক্ষ্মীর ঘর, ধনসম্পত্তির ঘর। এবং কেতুর আবার দৃষ্টি পড়ছে সপ্তম ঘর, যেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির অধিপতি শনিদেব, তার নিজের রাশি যেটা অষ্টম ঘর, কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো অষ্টম ঘর থেকে আমরা বিদেশ জিনিসটাকেও দেখি, দূরযাত্রা জিনিসটাকেও দেখি। এবং তার সাথে আবার এই কেতুর দৃষ্টি আবার নবম ঘরে পড়ছে, যেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিতে অবস্থান করছে আবার রাহু। এবং 15ই নভেম্বর আবার শনি মার্গী হয়ে যাচ্ছে। তো বিদেশজনিত কাজ যথেষ্ট ভালো হবে এই সময় এই কর্কট রাশির ক্ষেত্রে। এবং শিক্ষা জিনিসটাও যথেষ্ট উঠে আসছে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন কিংবা বিদেশি কোম্পানিতে কাজ করার চেষ্টা করছেন, কাজ পাওয়ার, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য কেতুর এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা উচ্চশিক্ষার ব্যাপারে জড়িত রয়েছেন বা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং 28শে নভেম্বর যখন দেবগুরু বৃহস্পতি আবার চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান করবে, রোহিণী নক্ষত্রে, তখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির অধিপতি চন্দ্রের সাথে একটা সম্পর্ক ভালো তৈরি হবে। এবং এই সময় আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে থাকবে। অর্থাৎ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। এই সময়কালে ঈশ্বরের প্রতি চিন্তাভাবনা যথেষ্ট বৃদ্ধি পাবে, ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে, তীর্থস্থান ভ্রমণ হবে, দান করার উপর একটা প্রবৃত্তি জাগবে। এবং তার সাথে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছেন, যারা ট্রাভেলার এজেন্ট হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। সন্তানের শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নতি রয়েছে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে। তবে তার সাথে আবার পরিবর্তনেরও যোগ রয়েছে। 15ই নভেম্বর এর মধ্যে 15ই নভেম্বরে শনিদেব আবার মার্গী হয়ে যাচ্ছে। তো শনির যে ঢাইয়ার প্রভাবটা কর্কট রাশির উপর চলছিল, আর এই ঢাইয়ার প্রভাবে বিগত দিনগুলোতে কর্কট রাশি যে সংঘর্ষের মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সংঘর্ষ পরিণত হচ্ছিল। যাদের জন্মকুষ্ঠিতে শনি রাহু অবস্থান যথেষ্ট খারাপ, আর কেতু তো গোচরে হস্তা নক্ষত্র অবস্থান করছে, তাহলে রাশিকেও প্রভাবিত করছে। তো সংঘর্ষ মানে প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছিল এই কর্কট রাশি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কেতুর উপর, ঠিক। তো সংঘর্ষ তো তৈরি হচ্ছে, সংঘর্ষের ফেস তো করতে হচ্ছে কর্কট রাশিকে, তারপর না হয় সমাধান হচ্ছে। কিন্তু তো সংঘর্ষের ফেস তো করছিল কর্কট রাশি। এবার যে সূর্যের নক্ষত্র অবস্থান এই কেতুর, এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তার সাথে শনি মার্গী হয়ে যাচ্ছে। 28শে নভেম্বর আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সময়কালে ধনসম্পত্তি যেরকম বৃদ্ধি পাবে, সেভিংস জিনিসটা করতে পারবে, কর্মের দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং রাশির উপরেও একটা যথেষ্ট ভালো ইফেক্ট পড়বে। মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, মায়ের একটা সাপোর্ট পাবে, মাতৃসুখে যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। যেগুলো হারিয়ে গেছিল, যেগুলোতে অনেক রকম বাধা বিঘ্ন অশান্তি এগুলো কিন্তু তৈরি হয়েছিল কর্কট রাশির ক্ষেত্রে, নিজের শারীরিক অবস্থায় কিন্তু যথেষ্ট মানে ভুগছিল, যে এমন অসুখ হচ্ছিল যে অসুখের কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুধু ডাক্তার, হসপিটাল আর মানে এগুলোই করা হচ্ছিল। অসুখ কিন্তু চট করে মানে ট্রিটমেন্টের উপর ট্রিটমেন্ট করতে করতে তারপর যে অসুখ ধরা পড়ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এবার মানে অনেকটা পিছনে সরে যাচ্ছে, যথেষ্ট ভালো হবে। হস্তা নক্ষত্রে কেতুর অবস্থানে কর্কট রাশির মধ্যে একটা আবেগ জিনিস বেশি কাজ করছিল, ভ্রম জিনিসটা বিশেষভাবে তৈরি হচ্ছিল। একে তো ভাবুক প্রকৃতির রাশি, কোনো কিছু একটা চিন্তা ভাবনা করতে গেলে ভেবেই বসে যায়, এই রকম জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছিলো। এবার সূর্যের নক্ষত্র অবস্থান করছে, প্র্যাকটিক্যাল দার্শনিক চিন্তাভাবনা এগুলো চলে আসবে, পরাক্রম পুরুষার্থ যথেষ্ট চলে আসবে। তবে এই নক্ষত্রেরও কিছুটা সমস্যা রয়েছে, সেটা না, সেটা হচ্ছে অসুখ বিসুখের দিকে ত্বকজনিত সমস্যা যাদের রয়েছে তাদেরকে সাবধানে থাকতে হবে। যাদের চোখের সমস্যা রয়েছে, দাঁতের সমস্যা রয়েছে, তাদেরকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সমস্যাগুলো একটু বৃদ্ধি পাবে। তারপর আবার নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এই সময়কালে কর্মক্ষেত্রে নেওয়া কোনো রকম রুট ম্যাপ বা পরিকল্পনা কোনোভাবে শেয়ার করা যাবে না। যেহেতু কমিউনিকেশন যোগাযোগের ঘরে বসে রয়েছে, এরকম হয় না যে কাজ করার আগে হ্যাঁ আমার হয়ে যাচ্ছে, তার সাথে যোগাযোগ হয়ে গেছে তো কাজ হয়ে যাবে, সাকসেস, কথা বলা কমপ্লিট। কিন্তু এই পরিকল্পনার কথাগুলো যখনই বাইরে বা কাউকে আনন্দের চোটে বলে দেওয়া হবে, তখন কিন্তু সেই কাজগুলো বিফল হয়ে যাবে।
কেতু কিন্তু এই জিনিসগুলো তৈরি করায়, ভ্রম তৈরি করিয়ে দিবে যে এমন যে কাজ হয়ে গেছে, আনন্দের চোটে আগেই বলে দিলাম যে হ্যাঁ হয়ে গেছে, পরে যে দেখা যাচ্ছে কাজ আর হলো না, সাকসেস হলো না। অর্থাৎ কর্মক্ষেত্রে নেওয়া কোনো রকম প্ল্যানিং কারোর সাথে শেয়ার করা যাবে না, এটা কিন্তু সবসময় রাখতে হবে এই নক্ষত্রে গোচর করাকালীন। মনের মধ্যে আবার ইগো চলে আসবে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে থাকা কাজগুলো যথেষ্ট উদ্ধার হবে। পৈতৃক সম্পত্তিজনিত যদি বিবাদ থাকে, এই সমস্ত বিবাদের সুষ্ঠু মীমাংসা হবে। এই সময়কালে কর্কট রাশি কোন উপাচার করবে? এই সময়কালে কর্কট রাশিকে বলবো ঢাইয়ার প্রভাব শেষ হয়ে যাচ্ছে, এটা সবথেকে একটা ভালো জিনিস ঘটতে যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। এই সময়কালে চন্দ্রমাকে যথেষ্ট বলি করতে হবে, যার জন্য শিবের উপাসনা অবশ্যই করবেন প্রতি সোমবার করে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম। তো এবার দেবগুরু বৃহস্পতি আবার যেহেতু এই চন্দ্রদেবের নক্ষত্রে 28 তারিখে প্রবেশ করে যাবে, তো এর ফলে বিশেষভাবে বৃদ্ধি করতে গেলে ওই প্রতি সোমবার করে ভোলে আবার অভিষেক অবশ্যই করবেন। কাঁচা দুধ, গঙ্গা জল, 2 রকম চন্দন বেটে তার সাথে মধু মিশিয়ে সেই জলকে পাত্রের মধ্যে নিয়ে তামার পাত্রে বাবার মাথায় 11 বার ওং নমঃ শিবায় বলে জপ করে দিবেন, এবং ওইখানে মা পার্বতী মাকে স্মরণ করবেন অবশ্য, এবং ওইখানে বসেই 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এতে যথেষ্ট ভালো ফল পাবেন। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করতে হবে। যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন। যারা দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন। এছাড়া মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা অবশ্যই দান করবেন। প্রত্যেক দিন গণেশ মন্ত্র এর সাথে জপ করবেন। ওং জ্ঞান গণপতি নমঃ, গণেশ দর্শন করবেন। বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবেন এবং তার সাথে সূর্যদেবের আরাধনা করবেন। বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করে সূর্যকে অর্ঘ্য দিবেন। এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে আগামীতে, কারণ ঢাইয়ার প্রভাব শেষ হতে যাচ্ছে, শনি মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ শনির মুভমেন্ট সামনের দিকে হয়ে যাচ্ছে। এবং এই যে প্রভাবগুলো পড়ছিল বিগত দিনে, এইটুকু জায়গায় কিন্তু বুঝতে হবে, কারণ চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে কেতু ছিল এবং তার সাথে ঢাইয়া চলছিল। এই যে দুটো প্রভাব ডবল অ্যাকশন, এই অ্যাকশনগুলো এবার কাটতে থাকছে, কারণ কেতু হস্তা নক্ষত্র অবস্থান করছে, এর ফল কিন্তু ভালো না। সংঘর্ষ অবশ্যই আসছে, তারপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, কিন্তু সংঘর্ষের তো ফেস করতে হচ্ছে, তারপরেই তো সমাধান হচ্ছে। এটা তো না যে সংঘর্ষই আসলো না জীবনে। যার জন্যই আমি এই কথাগুলো বলছি। এই সূর্যদেবের নক্ষত্রে আকাশ পাতাল অনেক ভালো জিনিস ঘটতে থাকবে এই কর্কট রাশির ক্ষেত্রে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো SM বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আর কি, এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। নমস্কার, ধন্যবাদ।